এই যে রাজ সাহেব, অনেক তো বেলা হলো, আর কত পড়ে পড়ে ঘুমাবেন? এবার ঘুম থেকে ওঠেন। 11টায় যে একটা চাকরির ইন্টারভিউ আছে, ভুলে গেলেন নাকি? আর কত পড়ে পড়ে আমার বাবার পরিশ্রমের টাকায় কিনা অন্ন ধ্বংস করবেন? আই, উঠবি নাকি পানি ঢালে দিব? আপু, আপনি সবসময় আমার সাথে এমন করেন কেন? ওই ওই, আমি আবার কেমন করলাম? তোর সাথে ঠিকই তো বললাম। কোনো কাজকর্ম নেই, সারাদিন শুধু বাজে বন্ধুদের সাথে আড্ডা দেওয়া আর আমার বাবার অন্ন ধ্বংস করা। চাকরির জন্য তো কত ইন্টারভিউ দিয়েছি, না হলে কি করব? আপনিই বলেন। হবে কি করে? চাকরি করতেও তো যোগ্যতা লাগে, লেখাপড়া জানতে হয়। তোর তো একটাও নেই, না আছে যোগ্যতা, না আছে উচ্চ লেভেলের পড়াশোনা। হাহ। যেদিন চাকরি পাবো সেদিন আর এখানে থাকবো না, আর মাত্র কয়েকটা দিন এখানে আছি। আচ্ছা, সেটা যেন খুব তাড়াতাড়ি হয়, তাহলে তোর মতো ছোট লোকের হাত থেকে রক্ষা পাবো। আমি আর কিছু বললাম না। ঘড়ির দিকে তাকিয়ে দেখি 10টা বেজে যাবে, তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। তারপর রেডি হয়ে নিচে চলে গেলাম। নিচে যাওয়ার পর, কিরে, এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিস? আর খাবার খাবি না নাকি? চাচি একটা ইন্টারভিউ আছে, আর খেয়ে গেলে লেট হয়ে যাবে, আর আমি বাইরে থেকেই খেয়ে নেব। এখন আসি। এই দাঁড়া, টাকাটা নিয়ে যাবি না নাকি? টাকা নিয়ে যা। না চাচি, টাকা আছে। আপু যা দিয়েছিল এই মাসের খরচ, সেখান থেকে যা আছে তা দিয়েই হবে। আর এমনিতেও তোমরা আমার জন্য অনেক করছো, আশ্রয় দিয়েছো, 3 বেলা খেতে দিচ্ছ, আবার টাকা নেব কিভাবে? খুব বড় হয়ে গেছিস তাই না? আমি বলেছি টাকা নিয়ে যাবি, মানে ব্যাস, টাকা নিয়ে যাবি। চাচি আমার দেরি হয়ে যাচ্ছে, পরে ইন্টারভিউ মিস হয়ে গেলে সমস্যা। আমি গেলাম, আল্লাহ হাফেজ। আরে টাকা তো নিয়ে যাবি। যা, ছেলেটা চলে গেল। নিশ্চয় লামিয়া আজকে আবারও কিছু নিয়ে কথা শুনিয়েছে। মেয়েটাও যে কেন বুঝতে চায় না, সারাক্ষণ শুধু ওর সাথেই লেগে থাকে। ছেলেটা খেয়েও গেল না। এদিকে বাসা থেকে বের হয়ে দাঁড়িয়ে আছি, 5 মিনিটের মতো দাঁড়িয়ে আছি, কোনো সিএনজি বা কোনো গাড়ি পাচ্ছি না। হঠাৎ একটা সিএনজি দেখতে পেলাম, তারপর সেটাতে উঠে ইন্টারভিউ এর জন্য রওনা দিলাম। যেতে যেতে আপনাদের পরিচয় দিয়ে দিই। যদিও অনেকেই আমাকে চেনেন, আমি ওমর ফারুক ফাহিম, ওরফে ফাহিম শেখ। আপাতত পড়াশোনা নাই, তাই বিন্দাস লাইফ। পরিবারের সদস্য বলতে আমি, বাবা আর মা, বাকিটা আর জানতে হবে না। আর এতক্ষণ কথোপকথন পরে বুঝেই গেছেন যে একজন আমার চাচি, আর লামি আমার চাচাতো বোন। বয়সে আমার ছোট, কিন্তু সে আমাকে সহ্য করতে পারে না, তাই তাকে আপনি করে বলতে বলে। প্রায় 20 মিনিট পরে অফিসে পৌঁছলাম। গিয়ে দেখি ইন্টারভিউ শুরু হয়ে গেছে, আর মাত্র 5 জন বাকি আছে। আল্লাহই জানে আমার নাম কি ডেকে ফেলছে নাকি। তারপর আরো 2 জনের ইন্টারভিউ নিল। তৃতীয় নাম্বারে আমার ডাকা হলো। যাক, ভালোই হলো, আমার নাম শেষে ডাকা হলো। তারপর আমি ভেতরে প্রবেশ করলাম, আর আমার সামনে থাকা ব্যক্তিকে দেখে আমি খুব অবাক, আর সেও আমাকে দেখে অবাক। তারপর সামনে থাকা লোকটি আমাকে জিজ্ঞেস করলো, কিরে ফাহিম, তুই এইখানে? তাও আবার আমার এই ছোট্ট অফিসে? কি মনে করে এখানে এলি? আসলে বন্ধু, আমার একটা চাকরির দরকার খুব, তাই এখানে ইন্টারভিউ দিতে এসেছি। তারপর রেহান কলিগদের বাইরে পাঠিয়ে দিল, আর বাকি যারা ইন্টারভিউ দিতে এসেছিল তাদেরও চলে যেতে বলল। তারপর রেহান বলল, তা তোর আবার চাকরি দরকার কেন রে? দোস্ত, তুই তো জানিস যে বিজনেস চাচা দেখাশোনা করে, আর তিনি যতদিন না আমাকে নিজ থেকে বিজনেসটা বুঝিয়ে দিচ্ছেন, ততদিন আমি ওনার কাছে বিজনেস আমার হাতে তুলে নিতে বলবো না। কারণ 5 বছর ধরে তিনি তো আমাদের এই বিজনেস সামলাচ্ছেন, আর তিনি না যতদিন নিজ থেকে বলছেন ততদিন আমি ওনার কাছে কিছু চাইবো না। এখন ইন্টারভিউ নিবি কেনা বল। আর শোন, আমাকে মাঝে মাঝে কিছুদিন ছুটিও দিতে হতে পারে, প্লাস বিদেশও যেতে হতে পারে। এটা শোনার পর কেউ চাকরি দিতে চায় না। এখন বল, তুই চাকরি দিবি নাকি অন্য জায়গায় ইন্টারভিউ দেবো? দূর শালা, কি যে বলিস না। এতে কোনো সমস্যা নাই, আর চাকরি নিয়ে তোকে চিন্তা করতে হবে না, কারণ তুই আমাদের কোম্পানিতে চাকরি করবি। এর থেকে বড় কথা আর কি হতে পারে? আর এমনি তো এই পোস্টে 2জনই লাগতো, তোকে নিব আর ক্যান্ডিডেটদের মধ্যে একজন নিব। এইভাবে আড্ডা দিতে দিতে দুপুর হয়ে গেল। তখন রেহান বলল যে তার সাথে লাঞ্চ করে যেতে। অনেকবার না করাও পরেও সালো না, লাঞ্চ করেই ফিরতে হয়েছে। বের হওয়ার আগে আমাকে মাসের অর্ধেক বেতন অগ্রিম দিয়ে দিল। বাসায় ফেরার পথে মিষ্টি নিয়ে নিলাম বাসার জন্য। দীর্ঘ 5 বছর ঘোরাঘুরি করার পর আজকে চাকরি পেলাম। বাসায় এসে মিষ্টির প্যাকেট চাচির হাতে তুলে দিলাম। তারপর চাচিকে বললাম যে আমি চাকরি পেয়ে গেছি। তারপর গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে দুপুরের খাবার খেয়ে নিলাম। খেয়ে দিলাম এক ঘুম। বিকেলে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে নিলাম। তারপর চাচিকে বলে আপুর বাসার উদ্দেশ্যে রওনা হলাম। তারপর ভাগ্নিকে আর নেহার জন্য কাপড় কিনলাম, আর আপুর বাসার জন্য মিষ্টি কিনলাম। তারপর আপুর বাসার উদ্দেশ্যে বের হয়ে গেলাম। যেতে সন্ধ্যা হয়ে গেল। বাসায় গিয়ে সব জিনিস আপুর হাতে তুলে দিলাম।
সবকিছু দেখে আপু বলল, কিরে, এই শাড়িটা কি ওনার জন্য এনেছিস নাকি? আসলে আপু, থাক, আর বলতে হবে না। আজকে তুই আসবি বলে মহারানী নিজের হাতে সব রান্না করেছে। এমনিতে তো তিনি রান্নাঘরের দিকে পাই দেন না। আর তুই সেই কবে যে এখানে এসেছিলি, এখন তো আর আসিস না। আসলে আপু, আমি তো কোনো রোজগার করতাম না, আর আমার হাত খরচের টাকাও তো তুই দিতি। তুই হাত খরচের টাকা দিতি, তবু এখানে আসলে কেমন খারাপ দেখাতো না। তুই এইসব ভেবে এখানে আসিসনি। আর শোন, আমি তোকে কোনো হাত খরচ দেই না। যা টাকা দাও সেটা তো দুলাভাই দেয় তোকে, আমার বলতেও হয় না। তবুও যা দিতি তা দিয়ে আমি মাস চালিয়ে নিতাম। বাবা মা মারা যাওয়ার পর থেকে তো দুলাভাই আমার পড়ালেখার খরচ বহন করতো। আর পড়ালেখা করেও 5 বছর ঘোরাঘুরি করেও কোনো চাকরি পাইনি। এটা তো লজ্জার বিষয়, তাই না? দুলাভাই না হয় কিছু বলবে না, কিন্তু বাকিরা তো হাসি ঠাট্টার চলে বলেই ফেলতেই পারে, তাই না? আচ্ছা ভাই, বুঝেছি তুই অনেক কিছু চিন্তা করে আসিসনি, কিন্তু সারা বছর যে ঘোরাঘুরি করতি বিভিন্ন জায়গায়, তার টাকা কোথায় পেতি? সেটা সিক্রেট, এখন বলা যাবে না। সময় হলে ঠিকই জানতে পারবি। তা মহারানী কোথায় আছে এখন? শোন, এমন কিছু করিস না যাতে করে তোর বদনাম হয়। আর নেহা আর সাদিকাদের রুমেই আছে। তুই আগে গিয়ে ফ্রেশ হয়ে নে, পরে তাদের সাথে দেখা করবি। আর তোর দুলাভাইকেও কল করে তাড়াতাড়ি চলে আসতে বলতেছি। আমি আচ্ছা বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে সাদিকাদের রুমে চলে গেলাম। সাদিকা হচ্ছে আমার ভাগ্নি। গিয়ে দেখি তারা ফুপি ভাতিজারা মিলে গল্প করতেছে। আমি ভেতরে যাওয়ায় সবাই চুপ হয়ে গেল। সাদিকা এসে বলল, মামা কেমন আছো? এতদিনে আমার কথা মনে পড়েছে। আলহামদুলিল্লাহ ভালো আছি মামনি। আমি না হয় আসিনি, কিন্তু তোমরাও তো যাও নাই। তা মামা আজকে থাকবে না এখানে? না মামনি, কালকে আমার অফিস আছে। আর প্রথম দিনও যদি না যাই তাহলে কি চাকরি থাকবে নাকি? তাহলে আবার কবে আসবে? আর আমার জন্য কি এনেছো? দেখি মামনি কবে আসে যায়। আর তোমাদের 2 বোনের জন্য আমি অনেক অনেক চকলেট এনেছি, গিয়ে আম্মুর কাছ থেকে নিয়ে নাও। আচ্ছা মামা, তাহলে আমার গিয়ে চকলেট খাই, তুমিও আসো। আচ্ছা যাও। তারপর সাদিকা আর সাউদা চলে গেল। আমি আর নেহা সামনে বসে আছি, দুজনেই চুপ। হঠাৎ নীরবতা ভেঙে আমি বললাম, কি ম্যাডাম, এভাবে কি চুপ করে থাকবেন নাকি? তাহলে চুপ করে থাকেন, আমি গেলাম। এই শোনো না, বলছিলাম কি, এখনো কি আমাকে একটুও সময় দেওয়া যায় না নাকি? কিসের সময় চাও তুমি বলো? ছুটি দিনে বিকেলে আপনার সাথে একটু আলাদাভাবে সময় কাটাবো, দুজনে কোথাও নিরিবিলি জায়গায় বসে কথা বলবো। আসলে নেহা, আমি চাই তোমাকে সময় দিতে, কিন্তু আমি একজন বলেও বলতে পারলাম না। আর আমি আগে বেকার ছিলাম। তোমার ভাই যা হাত খরচ দিত তা দিয়েই কোনোভাবে চলে যেত। কিন্তু এখন চাকরি পেয়েছি, মাসে বেতনও পাবো, কিন্তু সব ছুটির দিনে ফ্রি থাকবো নাকি সেটা বলতে পারবো না। অবশ্যই আমি সবসময় চেষ্টা করব তোমাকে সময় দিতে। আচ্ছা, সমস্যা নেই, আমি তো এমনিতেই বলছিলাম। তা আজকে এখান থেকে গেলেই তো পারতেন। তা হয় না, নতুন চাকরি পেয়েছি, যদিও বন্ধুর অফিসে, তাও তো আমাকে সবার মতো করেই চলতে হবে। ইনশাআল্লাহ একদিন এসে থেকে যাব। আমরা কথা বলতেছি, তখনই আপুর ডাক এলো খাবার টেবিলে যাওয়ার জন্য। তারপর নিচে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাওয়া শেষ করে দুলাভাইয়ের সাথে বসে কিছুক্ষণ কথা বললাম। পরে সবার সাথে বিদায় নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম। চিফ ইরানি মাফিয়া আল আসাদ একটা প্ল্যান করতেছে বাংলাদেশে হামলা করার জন্য। আমাদের সকল এজেন্টদের অ্যাক্টিভ করে দাও, আর আল আসাদ এখন কোথায় আছে সেটার খবর লাগাও। আচ্ছা, আমাদের এজেন্ট এফএস এখন কোথায় আছে? স্যার, এফএস আমাদের নেটওয়ার্কের বাইরে আছে, আর তাকে আমরা কখনোই খুঁজে পাবো না যদি না সে নিজে ধরা দেয় আমাদের কাছে। আই নো, বাট হি ইজ এ বেস্ট এজেন্ট অফ এনএসআই, সো ফাইন্ড হিম ইমিডিয়েটলি। ওকে চিফ। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তা করে চলে গেলাম। নাস্তা করে বাইরে বের হয়ে দেখি নতুন বাইক রাখা। তাদেরকে চাচিকে জিজ্ঞাসা করলাম যে এটা কার জন্য। তখন চাচি বললো যে চাচা এটা আমার জন্যই কিনে এনেছে, আজকে প্রথম চাকরিতে যাব বলে। তারপর চাচি আমাকে বাইকের চাবি দিয়ে চলে গেল। আমিও বাইক নিয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। অফিসে গিয়ে কাজ করছিলাম, এমন সময় ফোনে মেসেজ এলো। মেসেজ ওপেন করে দেখি এনএসআই হেডকোয়ার্টার থেকে মেসেজ। তারপর সারাদিন কাজ করে সন্ধ্যায় বাসায় গেলাম। ফ্রেশ হয়ে আমার সিক্রেট রুমে চলে গেলাম। রুমটাতে আমার রুমের ভেতর দিয়ে যেতে হয়, আর আমি ছাড়া কেউ সেই রুমে যেতে পারবে না। দরজায় ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর দরজা খুলে গেল। সাথে রুমের সব লাইট আর কম্পিউটার ওপেন হয়ে গেল।
কিছুক্ষণ কম্পিউটারে ঘোতাঘুতি করে সব লগ আউট করে রুম থেকে বের হয়ে গেলাম। বের হয়েই দেখে লামিয়া আমার রুমে বসে আছে। আমাকে দেখে ভূত দেখার মতো চমকে উঠলো। তাই আমি জিজ্ঞাসা করলাম, কি হলো? আমাকে দেখে আপনি এভাবে চমকে উঠলেন কেন? তুই তুই কোথা থেকে এলি রুমে? আমি তো এখানে ছিলাম, কিন্তু আপনি হঠাৎ আমার রুমে যে? আম্মু তোকে নিচে ডাকছে ডিনার করতে। আপনি যান, আমি আসতেছি। তারপর লামিয়া চলে গেল। মনে শান্তি পেলাম যে সে আমাকে এই রুম থেকে বের হতে দেখেনি। লামিয়া রুম থেকে বের হওয়ার পর ভাবতে লাগলো, আমি তো রুমে ছিলাম, তাকে তো রুমে দেখিনি ঢোকার সময়, তাহলে সে বের হলো কোথা থেকে? আর যদি রুমেই থাকতো তাহলে আমি তো তাকে দেখতে পাইনি কেন? এর আগেও অনেকবার এমন হয়েছে। তার রুমে কি কোনো সিক্রেট রুম আছে নাকি? এসব ভাবতে ভাবতে লামিয়া ডিনারের টেবিলে চলে গেল। কিছুক্ষণ পর আমিও চলে গেলাম ডিনার করতে। ডিনার করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। এদিকে হেডকোয়ার্টারে স্যার, রাত 8:05 আমাদের সার্ভারে একটা অজ্ঞাত মেইল আসে, আর সেটাতে লেখা আছে যে আল আসাদ এখন কক্সবাজারে দ্য কক্স হোটেলে আছে, রুম নাম্বার 302। স্যার, বুঝতেছি না এটা কি রিয়েল নাকি ফেক। ওকে, চলো আমরা এখনই সেখানে রওনা হব। পাখি হাতছাড়া হয়ে গেলে ধরতে কষ্ট হবে। চিফ, আপনি কি শিওর যে সেখানে গেলে পাবো? আর এটা তো ফেকও হতে পারে। আরিফ, তোমার এখনও অনেক কিছু শেখার আছে, কারণ তুমি শুধু মেইলটাই দেখেছো, কিন্তু মেইলটা কোন সার্ভার থেকে এসেছে সেটা দেখোনি, প্লাস মেইলটা যেই ডিভাইস থেকে পাঠানো হয়েছে তার আইপিও দেখোনি। ঠিকই তো চিফ, 1 মিনিট দেখে নেই। চিফ, এটা তো আমাদের সার্ভার থেকে এসেছে, প্লাস এই ডিভাইস থেকেই। কিন্তু এটা কি করে সম্ভব? এই ডিভাইসের অ্যাক্সেস কেউ কি করে পেতে পারে? এটা তো হাইলি সিকিউরেটেড ডিভাইস। এটা সাধারণ কারো পক্ষে সম্ভব না। এটা শুধু আমি আর আরেকজন ছাড়া কেউ পারে না, তাই তো সে ধরা ছোঁয়ার বাইরে। তার মানে আমাদের বেস্ট এজেন্ট এফএসের কাজ এটা। কিন্তু স্যার, লগ ইন চেক দিলে তো দেখা যাবে যেটা কোথা থেকে অ্যাক্টিভেট করা হয়েছে। ওকে, আমরা যেতে যেতে গাড়িতে বসে তুমি চেক কইরো। এখন চলো ফার্স্ট। তারপর চিফ একটা টিম নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে বের হয়ে গেল। সেখানে পৌঁছাতে সকাল 11টা বেজে গেল। তারপর চিফ সহ টিমের বাকিরা হোটেল থেকে খবর নিয়ে জানতে পারলো আবু আসাদ এখনো হোটেলেই আছে। তাই তারা দেরি না করে খুব সতর্কতার সাথে হোটেলে রেড করে আবু আসাদকে অ্যারেস্ট করে আর তাকে নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে সকালে ঘুম থেকে উঠে আমি খাবার খেয়ে অফিসে চলে গেলাম। মনোযোগ দিয়ে কাজ করতে লাগলাম। তখনই নেহার কল এলো। রিসিভ করার পর, হ্যালো, আপনি কোথায় আছেন? একটু তাড়াতাড়ি আসুন। কেন, কি হয়েছে? আর তুমি এমন ভয় পেয়ে আছো কেন? আর আমার সেখানে যেতে 10 মিনিটের মতো লেগে যাবে। প্লিজ তাড়াতাড়ি আসুন, আমার খুব ভয় করছে। আচ্ছা, আমি এক্ষুনি আসছি বলে অফিস থেকে বের হয়ে বাইক নিয়ে রওনা দিলাম। কিছুক্ষণ পর সেখানে পৌঁছে গেলাম। গিয়ে নেহাকে খুঁজতে লাগলাম। জায়গাটা খুবই নিরিবিলি, মানুষের যাতায়াত নাই বললেই চলে, কিন্তু নেহাকে কোথাও দেখছি না। হঠাৎ ওই কে যেন আমাকে পেছন থেকে জড়িয়ে ধরলো, আর বোঝা যাচ্ছে খুব ভয় পেয়ে আছে, সাথে অনেক ক্লান্ত। তাই দেখি নেহা। তখন আমি বললাম, নেহা, কি হয়েছে তোমার? আর এত ভয় পেয়ে আছো কেন? এখানে কিভাবে এলে? আসলে ওরা... কারা? কাদের কথা বলছো তুমি? আসলে আমি কলেজ থেকে বের হওয়ার পর কিছু ছেলে আমার পিছু নেয়। তাদের থেকে বাঁচতে আমি হাঁটতে হাঁটতে এখানে চলে এসেছি। তারা আমার পিছু ছাড়ছিল না, অনেক কষ্টে ওদের পিছু ছাড়িয়েছি। চলেন আমরা এখান থেকে তাড়াতাড়ি চলে যাই, নাহলে আবার ওরা চলে আসতে পারে। তারপর নেহাকে নিয়ে একটা রেস্টুরেন্টে গেলাম। তারপর দুজনে সেখানে গিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করার সময় টিভিতে খবর দেখতেছিলাম। খবরে শুধু আজকে ওই আতঙ্কবাদী নিয়েই বলতেছে। সবশেষে চিফ বলেন, আজকের মিশনের সম্পূর্ণ ক্রেডিট আমার বেস্ট সিক্রেট এজেন্ট এফএস এর। প্রতিবারের মতো তার সাহায্যেই আমরা এই আতঙ্কবাদীকে আটক করতে পেরেছি। এখনো তাকে কোনো জিজ্ঞাসাবাদ করা হয়নি, তবে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য জানতে পারবো যে এই মিশনে আর কে কে ইনভলভ আছে। তখন একজন সাংবাদিক প্রশ্ন করলেন হেড চিফকে, আচ্ছা স্যার, এই ক্রিকেট এজেন্ট এফএসকে কি তার আসল নাম, আর কোথায় থাকে সে? এই সম্পর্কে কিছুই বলতে পারবো না, কারণ সে একজন এনএসআই সিক্রেট এজেন্ট। বলে কনফারেন্স শেষ করে চিফ চলে গেলেন। এদিকে আমিও অফিসের কাজ শেষ করে বাসায় চলে আসি। এভাবেই কেটে গেল 3 মাস। একদিন অফিস করে বাসায় ফিরছি। পরে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিচে বসে টিভি দেখছিলাম। তখন চাচা এসে আমাকে বলল, ফাহিম, তোর সাথে কিছু কথা ছিল, তুই একটু আমার রুমে আয় তো। চাচা, এখানে বসে বলো না, সমস্যা নাই তো, আমরাই তো। আচ্ছা, তাহলে শুন, আমাদের যেই ফ্যামিলি বিজনেসটা আছে সেটাতে তোর বাবা 70% ছিল,
আর আমার 30% ছিল। তোর বাবা তোর আপুর বিয়ের পর আমাকে ডেকে নিয়ে বলেছিল যে এই 70% থেকে 50% দিতে, আর তোর বোনকে 20% দিতে। কিন্তু আমি তোদের বিজনেস সম্পর্কে এই কথাগুলো এতদিন বলিনি, আজকে বললাম। তা হঠাৎ আজকে বলতেছো কেন? কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা আছে বলেই তো বলেছি। এতদিন বলিনি তোর সুরক্ষার জন্য, কারণ তোর বাবা মায়ের মৃত্যু অ্যাক্সিডেন্ট হলেও সেটা ছিল একটা প্ল্যান করা অ্যাক্সিডেন্ট। আর তুই এখন যথেষ্ট পরিমাণের বড় হয়েছিস, নিজের ভালো মন্দ নিজেই বুঝিস। তাই ভাবছিলাম কোম্পানিটা আজ তোদের হাতে তুলে দেবো, আর আমি ম্যানেজার পদ নিয়ে খাবো। আচ্ছা চাচা, তুমি এটা ভাবলে কি করে যে তুমি থাকতে আমি এই কোম্পানি সামলাবো? আর তাহলে আমার বাবা মাকে কে হত্যা করেছে, আর তার শাস্তি হয়নি কেন? আসলে তোর বাবা অনেক ভালো বিজনেস বুঝতো, তাই আমাদের কোম্পানি ছিল বিশ্বের মধ্যে 3য় কোম্পানি, যা একটা ছোট দেশ হয়েও আন্তর্জাতিক বাজারে নিজের নাম তুলে দিতে পেরেছে। তাই অনেক বড় বড় বিজনেসম্যান অনেক প্রপোজাল নিয়ে এসেছিল আমাদের পার্টনার হওয়ার জন্য, কিন্তু তোর বাবা রাজি হয়নি। তাই তোর বাবাকে খুন হতে হয় দুবাইয়ের ডন আবু ওসমানের হাতে। সে তোর বাবাকে মারার জন্য কিছু লোক ভাড়া করে এদেশে। তোর বাবা অ্যাক্সিডেন্টে 1 বছর পর আমি এইসব জানতে পারি। পুলিশও কিছু করতে পারেনি, কারণ আজ পর্যন্ত আবু ওসমান পুলিশের নাগালে পড়েনি। তার অবৈধ ব্যবসা সারা পৃথিবী জুড়ে। আর তুই যখন ছোট ছিলি তাই কিছু বলতে পারিনি। চাচা, তুমি আর এইসব নিয়ে চিন্তা করো না, তার শাস্তি সে নিশ্চয়ই পাবে। আর তাকে কোনো কারাগারে পাঠানো হবে, সরাসরি ওপারে পাঠিয়ে দেওয়া হবে। তুই কি বলতে চাইছিস? দেখ বাবা, এমনিতেই তোর বাবা মাকে হারিয়েছিস, তুইও যদি চলে যাস তাহলে কিভাবে হবে? দেখ, আমরা যেমন জীবনযাপন করছি তেমনি করব, তবু তুই এসব ভাবিস না। চাচা, সময় হলেই দেখতে পাবে। আর আমাকে কিছু কাজের জন্য চট্টগ্রামে যেতে হবে, রাতে রওনা দেব। আচ্ছা ঠিক আছে, যাস। শোন, কয়েকটা কথা বলি। অনেক তো বয়স হলো আর চাকরিও পেয়ে গিয়েছিস, এবার বিয়েটা করে ফেল। এই বিষয়ে আপু আর তোমরা যা ভালো বোঝো করো। আচ্ছা, তাহলে আগামী সপ্তাহে তোদের বিয়ে, আমরা সব আয়োজন করে ফেলবো, সমস্যা নেই। আচ্ছা, যা ভালো মনে করো তাই করিও, কিন্তু পাত্রীটাকে? সেটা না হয় তোর আপুই ঠিক করবে। আমি আচ্ছা বলে সেখান থেকে চলে এলাম। রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে নিলাম, তারপর টিকিট বুকিং করলাম। রাতে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। যেতে যেতেই সকাল হয়ে গেল। বাস থেকে নেমে হোটেলে চেক ইন করলাম, তারপর ফ্রেশ হয়ে সকালে নাস্তা করলাম। নাস্তা শেষ করে কাজে চলে গেলাম। মানে যেই কাজটা করার জন্য এসেছিলাম সেই কাজটা শেষ করার জন্য একটা নির্জন জায়গায় গেলাম। সেখানে গিয়ে একটা লোককে দেখতে পেলাম, তার কাছে গিয়ে কুশল বিনিময় করে নিলাম। তারপর কাজের কথা বলে আবার হোটেলে ফিরে এলাম। তারপর রেস্ট নিলাম কিছুক্ষণ। বিকেলে উঠে একটু ঘুরতে বের হলাম। ঘোরাঘুরি শেষ করে সন্ধ্যাবেলা হোটেলে ফিরতে হলো। তারপর হোটেলে বিল মিটিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। সকালে বাসায় পৌঁছে গেলাম। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। দুপুরে খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে একটু ঘুরতে বের হলাম। আজকে ফ্রি আছি, তাই নেহাকে সাথে নিয়ে যাব ঘুরতে। যেই ভাবা সেই কাজ, তাই আপুর বাসায় চলে গেলাম নেহাকে পিক আপ করতে। কিন্তু সেখানে গিয়ে নেহাকে পাইনি। নেহা নাকি তার এক বান্ধবীর সাথে দেখা করতে গেছে কিছুক্ষণ আগে, তাই একা একাই চলে গেলাম রমনা পার্কে। সুন্দর মনোরম পরিবেশ, হাঁটতেও ভালো লাগে। পার্কে গিয়ে বাইক পার্ক করে 10 টাকার বাদাম কিনে নিলাম হাঁটতে খাওয়ার জন্য। বাদাম খেতে খেতে হাঁটতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর চোখ আটকে গেল একজোড়া কাপলকে দেখে। তাদের কাছে গিয়ে আরো বেশি অবাক হয়ে গেলাম, কারণ কাপলটা ছিল নেহা সাথে আরেকটা ছেলে। বাহ, ভালো, আপনি না বান্ধবীর সাথে দেখা করতে গেছেন? তাহলে এই আপনার সেই বান্ধবী? ভালো, চালিয়ে যান বলেই সেখান থেকে চলে আসতে লাগলাম। এই যে শুনুন। আমি কিছু শুনতে চাই না। আর কিছু না বলে সেখান থেকে চলে এলাম। বাসায় এসে নিজের রুমে চলে গেলাম। আর সেই সব পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছে, আমার আর নেহার প্রথম দেখা, তারপর তার সাথে করা দুষ্টুমের কথা। ফ্ল্যাশব্যাক। আপুর বিয়ে হচ্ছে, তাই আমরা সবাই অনেক হইচই করছি, অনেক আনন্দ করছি সবাই মিলে। কিন্তু আবার কষ্টও হচ্ছে যে আপু চলে যাচ্ছে। তারপর আপুর বিয়েটা হয়ে গেল। আপুর সাথে আমি তার বাসায় যাই। বিয়ের আগেই আপুর থেকে জানতে পারি যে আপুর নাকি একটা ননদ আছে আমার বয়সী। সে পড়ালেখায় আমার থেকেও অনেক ভালো। সে নাকি এখন বিদেশে পড়াশোনা করে। কিন্তু তখন নেহার সাথে আমার দেখা হয়নি। আপুর বিয়ের 2 বছর পর বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। তখন আমি ইন্টার 2য় বর্ষে পড়ি। তাই আমার পড়ালেখার সুবাদে আমাকে আমেরিকা পাঠিয়ে দেওয়া হয়। সেখান থেকে পড়ালেখা শেষ করে দেশে আসার পরে NSI তে চাকরি পাই। কিন্তু আমার শর্ত ছিল
আমি সবার থেকে আলাদাভাবে কাজ করব, আর আমার পরিচয় কখনো কারোর সামনে যেন না আসে। তারপরেই একদিন ভাগ্যক্রমে নেহার সাথে দেখা আমাদের হয়। তারপর তার সাথে তুমুল ঝগড়া হয়, কিন্তু তখনও আমি জানতাম না যে ওই আপুর ননদ। একদিন আমি আপুর বাসায় যাই আমার হাত খরচের কিছু টাকা আনার জন্য। সেখানে গিয়ে আমি অবাক হয়ে যাই, কারণ আপুর বাসায় গিয়ে আবার নেহাকে দেখতে পাই, আর নেহ আমাকে দেখতে পেয়ে অবাক। তাই আমাকে জিজ্ঞেস করলো, এই আপনি এখানে কি করেন? নিশ্চয়ই আমার পিছু করছেন। আপনাদের মতো ছেলেদের আমি ভালো করেই চিনি। সুন্দরী মেয়ে দেখলেই হয়েছে, তাদের পটানোর ধান্দা শুরু করে দেন। এক্সকিউজ মি, আমি মোটেও আপনার পিছু নেই। আমার কোনো শখ নেই ময়দা সুন্দরীদের পিছনে ঘোরার। আর আমি পটাবো আপনাকে, যার পিছনে 1000টা মেয়ে ঘোরে, সে নাকি পটাবে একটা ময়দার সুন্দরীকে। হাউ ফানি। তাই যদি হয় তাহলে আপনি এখানে কেন? সেটার কৈফিয়ত আপনাকে দিতে বাধ্য নই। হঠাৎই আমাদের কথার মাঝখানে সাদিকা চলে এলো। এসে আমাকে জিজ্ঞেস করলো, আসসালামু আলাইকুম মামা, কেমন আছো? ওয়ালাইকুম সালাম, আলহামদুলিল্লাহ ভালো। তুমি কেমন আছো মামুনি? আমিও ভালো আছি। তুমি কখন এলে আর দাঁড়িয়ে আছো কেন? বসো। এই তো মামুনি, একটু আগেই এলাম। তা তোমার আম্মু কোথায়? আম্মু তো বাবার সাথে বাহিরে গেছে। আচ্ছা তুমি বসো, আমি দাদুকে বলতেছি নাস্তা দেওয়ার জন্য। এই সাদিয়া, এটা কে রে? ফুপি, এইটা আমার মামা। আমাকে আর বোনকে অনেক ভালোবাসে মামা। তাহলে দাদুকে নাস্তা দিতে হবে কেন? যাও ফুপি, আমার মামার জন্য নাস্তা নিয়ে আসো। আমি পারবো না, যত সব। বলে নেহা চলে গেল। মামা তুমি বসো, আমি নাস্তা নিয়ে আসতেছি। থাক মামুনি, লাগবে না, আজকে আমার একটু তাড়া আছে, আমাকে যেতে হবে। আর আপুকে বলো টাকাটা পাঠিয়ে দিতে। দাঁড়াও মামা, আম্মু টাকা দিয়ে গেছি দাদুর কাছে, আমি নিয়ে আসছি। কিছুক্ষণ পর। কি ফাহিম, কেমন আছো? আর কখন এলে? আলহামদুলিল্লাহ আন্টি, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। আমার সাথে আসো, আগে নাস্তা, পরে বাসায় যাবে। তা না হলে তোমাকে আজকে ছাড়ছি না। আন্টি আমার তাড়া আছে, আপুকে বলেছিলাম, তাই আমাকে যেতে হবে। অন্য একদিন আসবো আর খাবো। আচ্ছা, মনে থাকে যেন। আর এই নাও টাকা। এতে হবে নাকি আরও কিছু টাকা লাগবে? না আন্টি, এতেই আমার চলে যাবে। আর আমি যখন চাকরি পাবো তখন আমি টাকাগুলো ফেরত দিয়ে দেবো। দেখো ফাহিম, তুমি আমার ছেলের মতোই, তাই তোমার আপুকে আমি বলছি চাকরি না পাওয়া পর্যন্ত তোমার সমস্ত খরচ দিতে। কারণ তোমার আপু বলেছে যে তুমি কখনো কারোর কাছে কোনো কিছু চেয়ে নাও না। ধন্যবাদ আন্টি আমাকে এতটা সাহায্য করার জন্য। তাহলে আমি এখন আসি। সেদিনের পর থেকে আর আপুর বাসায় যায়নি। অনেকদিন পর আপুরের সবাই আমাদের বাসায় এসেছিল। সেদিন নেহাও এসেছিল। সেদিন সে আমার কাছে ক্ষমা চায় সেদিনের ব্যবহারের জন্য। এরপর থেকেই আমাদের রিলেশন শুরু হয়। কিছুদিন পর নেহার বাসায় সবাই জেনে যায়, কিন্তু তারা মানা করেনি। বর্তমানে রাতে খাওয়ার জন্য লামিয়া এসে আমাকে ডেকে নিয়ে গেল। খাবার টেবিলে চাচা বলল, ফাহিম, আগামী শুক্রবার তোমার আর নেহার বিয়ে। 3 দিন পর কিভাবে সম্ভব? আর বিয়েটা না করলে হয় না নাকি? দেখো, সুমাইয়া আমাকে সব বলেছে, আর সে বলেছে বিয়েটা দ্রুত করতে। আর আমাদের সব আত্মীয়দের দাওয়াত করা হয়ে গেছে। তুমিও তোমার বন্ধুদের ইনভাইট করে ফেলো, তাই বিয়েটা আর পিছনে সম্ভব না। আচ্ছা বলেই খাবার খেয়ে রুমে চলে এলাম। তারপর হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ দিয়ে বললাম সবাইকে 2 দিনের ভেতরে আমার বাসায় থাকতে, যে যেখানে থাকুক না কেন। সবাই বললো যে চলে আসবে। তারপর আর কি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখি অনেকগুলো মিসড কল এসেছে। ওপেন করে দেখি সবগুলো নেহা দিয়েছে। তারপর কল ব্যাক না করেই ব্লক করে দিলাম। আপনারা ভাবছিলেন কল রিসিভ করব, ভুলেও না। তারপর ফ্রেশ হয়ে নাস্তা করে অফিসে চলে গেলাম। সেখানে সবাই আমাকে অগ্রিম শুভেচ্ছা জানালো। পরে নিজের ডেস্কে বসে কাজ করতে লাগলাম। হঠাৎ মোবাইলটা বেজে উঠছে। বের করে দেখলাম সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বন্ধুরা সবাই এখানে চলে এসেছে। তাদের দেখে আমি অবাক হই। জিজ্ঞেস করলাম, কি রে তোরা হঠাৎ এত সকালে এখানে? আর সিয়াম, তোর না আমেরিকা যাওয়ার কথা ছিল 2 দিনের লাইগা গতকাল রাতে? তোর বেটা, আমেরিকাতে তেমন কোনো দরকারে যাওয়া ছিল না। আর সব থেকে বড় হলো তোর বিয়ের কাজকর্ম, এইগুলোর পরের বিষয়। আর শালা, তুই তো বলছিলি 2 দিনের ভেতরে এখানে থাকতে, কিন্তু কী কারণে তা বলিস নাই। চাচা গতকাল কল করে বলে যে তোর বিয়ে, তাই আজকে চলে আসতে, তাই আমরা চলে এলাম।
যাক এসেছিস, ভালোই হলো। এখন চাচার সাথে হাতে হাতে সব কাজ করে দিবি, আর আমি শুধু দেখবো যে তোরা কাজ ঠিক মতো করিস কিনা। তাদের সাথে কথা বলছিলাম কিভাবে সাজালে বাইরে সুন্দর হবে, তখনই আপুর কল রিসিভ করে, হ্যাঁ আপু বল, কোনো সমস্যা নাকি? ভাবি ব্যস্ত আছেন? ও আচ্ছা। দোস্ত তোরা এখানে বস, আমি একটু আসতেছি বলে একটু সাইডে চলে গেলাম। তা আপনি হঠাৎ করে কল দিলেন যে? বিয়েটা ভেঙে দেওয়ার জন্য নাকি? আমি আগেই বলে দিচ্ছি, বিয়েটা আমার পক্ষে ভাঙা সম্ভব না, কারণ এই বিয়েতে লুকিয়ে আছে দুই পরিবারের সম্মান। আমি এজন্য কল দেইনি, আসলে ও বুঝতে পারছি যে আপনার বয়ফ্রেন্ড আপনাকে হুমকি দিচ্ছে, আপনি এই বিয়ে করলে সে সুইসাইড করবে। এতে আমার কিচ্ছু যায় আসে না, এখন রাখি, অনেক কাজ বাকি আছে বলেই কল কেটে দিলাম। আসলেই তো আমরা এই বিয়েটা ভেঙে দেওয়া উচিত, কারণ সে তো এখন আর আমাকে ভালোবাসে না, সে হয়তো অন্য কাউকে ভালোবাসে, আর তাকেই তো বিয়ে করা উচিত যাকে ভালোবাসে যায়। তারপর আবার বন্ধুদের কাছে চলে এলাম। পরে হলুদের অনুষ্ঠানে কি করা যায় আর বাড়িটা কোন ডেকোরেশনকে দিয়ে সাজানো যায় সেসব নিয়েই কথা বলতে লাগলাম। চাচাও আমাদের সাথে যোগ দিলেন। অপরদিকে নেহা আমার সাথে কথা শেষ করে নিজের ঘরে চুপচাপ বসে আছে, মন খারাপ করে, সাথে কান্নাও করছে। হঠাৎ আপু নেহার কাছ থেকে আপুর ফোন আনতে গিয়ে দেখে নেহার এই অবস্থা। আপু নেহাকে জিজ্ঞেস করে কি হয়েছে। নেহা বলতে চায়নি, অনেক জোরাজোরি করায় নেহা বলল, আসলে ভাবি কালকে যে উনি আসবেন আমি জানতাম না। গত বলেছিলাম না আপনাকে যে আমার এক বান্ধবীর সাথে দেখা করতে যাব। হ্যাঁ বলেছিল, আর তুমিও তো গিয়েছিলে, কিন্তু সমস্যা কোথায় হলো? আসলে ভাবি আমার বান্ধবীর বাসায় যাওয়ার পর ও ওর স্বামীর সাথে ঘুরতে যাবে বলল, সাথে আমাকেও নিয়ে গেল। হঠাৎ তার একটা কল আসে, সে কথা বলার জন্য সাইডে চলে যায়, আর তখন আমি ওর জামাইয়ের সাথে কথা বলছিলাম। হঠাৎ কোথা থেকে জানি উনি চলে আসলেন, আর উনি ভাবলেন যে এটা নাকি আমার নতুন বয়ফ্রেন্ড। তা নিয়ে উনি আমার সাথে কথাও বলছেন না ঠিক করে। কথা না বললে ওনাকে সত্যিটা বলবো কিভাবে ভাবি, তুমি বলো। দেখো নেহা, আমি এত বছরে যতটুকু বুঝতে পেরেছি, সে তোমাকে অনেক ভালোবাসে। আর আমার ভাই এখনো সেই ছোট্টটি রয়ে গেছে, নিজের ভালোবাসার জিনিসের ভাগ কাউকে দিতে চায় না। আমার যখন তোমার ভাইয়ের সাথে বিয়ে হয়, তার আগে যখন মার ওর পছন্দের কোনো খাবার রান্না করতো, সে একাই সেটা খেত, আমাকে একটু দিত না। আর সে সেই খাবার শুধু একজনকে ভাগ বসাতে দিত। কিন্তু আমাদের বিয়ের আগের বছরই সেও আমার ভাইকে রেখে চলে যায়। সেখান থেকে কোনো দিনও ফেরা সম্ভব না। তখন সে অনেক ভেঙে পড়েছিল, কারোর সাথে ঠিকমতো কথাও বলতো না। তুমি কখনো ভাবতে চেষ্টা করোনি যে কী কারণে দুই পরিবারে তোমাদের সম্পর্কের কথা মেনে নিয়েছে? তা ঠিক, ভাইয়াকে আমি অনেকবার জিজ্ঞেস করেছিলাম যে আমাদের ব্যাপারটা এত সহজে মেনে নিল কিভাবে। শুধু আমার দিকে তাকিয়ে দুই পরিবার তোমাদের ভালোবাসার সম্পর্ক মেনে নিয়েছে। কারণ সেদিন আবার ভাই টাকা নিতে এসেছিল, তখন তোমার সাথে ঝগড়া হয় অনেক। মা আমাকে বলেছিল, আমি সেদিন অনেক খুশি হয়েছিলাম, কারণ দীর্ঘ 1.5 বছর পর আমার ভাই কারোর সাথে অনেকক্ষণ কথা বলেছিল। সেদিনে আমি তোমার ভাইয়ের কাছে বলেছিলাম তোমাদের ব্যাপারে, তোমার ভাইও মেনে নিয়েছিল, শুধু বলেছিল যে ভাই চাকরি পেলে তোমাদের বিয়ে হবে। কিন্তু দেখো আল্লাহর কী লীলা খেলা, তার আগেই তোমাদের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে গেছে। এইসব নিয়ে আর ভাবিও না, সব ঠিক হয়ে যাবে। আর আমি ফাহিমের সাথে কথা বলবো এই বিষয়ে, তুমি চাপ নিও না। এদিকে আমি আমার বন্ধুদের নিয়ে কাজে লেগে পড়লাম। কাজের মধ্যে দিয়ে 2 দিন পার হয়ে গেল। সকাল হলেই সবাই তড়িঘড়ি লাগিয়ে দেবে আমাকে হলুদ লাগিয়ে গোসল করার জন্য। সারা রাত শুধু পার্কে সেই কথাটাই মনে পড়ছিল। কোনো রকমে রাতটা পার করলাম। সকালে ফ্রেশ হয়ে নিলাম, বন্ধুরা উঠে ফ্রেশ হয়ে নিচে চলে আসলো। সবাই মিলে নাস্তা করে নিলাম। কিছুক্ষণ পর গিয়ে ফুল নিয়ে এলো গাড়ি আর আমার রুম সাজাতে। তারপর সবাই গাড়ি সাজাতে ব্যস্ত হয়ে গেল। গাড়ি সাজানো শেষে একে একে সবাই গোসল করতে চলে গেল। আমিও গোসল সেরে নিলাম। পরে বন্ধুরা আমাকে রেডি করে দিল, তারা নিজেরাও রেডি হয়ে নিল। তারপর নিচে চলে গেলাম, গিয়ে দেখি স্যার অর্থাৎ NSI চিফ এসেছেন। ওনার সাথে গিয়ে কুশল বিনিময় করে নিলাম। পরে সবার সাথে আলাপ করে দিলাম, কিন্তু তিনি কি কাজ করেন সেটা বলেনি। আর তিনি বাবার খুব ভালো বন্ধুও বটে, তাই আমাকে একটু স্পেশাল। তারপর 1টার দিকে আপুর বাসার মানে আমার হবু শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। 30 মিনিট পরে সেখানে পৌঁছে গেলাম। তারপর বিয়ের পর্ব শেষ করা হলো।
পরে সবাই খেতে বসে পড়লো। আমার জন্য আবার স্পেশাল খাবারের ব্যবস্থা করা হয়েছে। বুঝিনি তো, শাওরানার খাবারটা তো একটু আলাদা হবেই। আমি আর বন্ধুরা মিলে সেই খাবার খেলাম। তারপর মাওলানা সাহেব দোয়া করলেন আমাদের দাম্পত্য জীবন সুখের হওয়ার উদ্দেশ্যে। এখন বিদায়ের পালা। নেহা সে কি কান্না শুরু করে দিল আসার সময়। সেখানে আমার সান্ত্বনা দেওয়ার কথা, সেখানে আমি আগে এসে গাড়িতে বসে আছি। এই বিষয়টা দেখে সবাই অবাক যে জামাই বউকে রেখে গাড়িতে বসে আছে। পরে নেহাকেও গাড়িতে উঠিয়ে আমার পাশে বসিয়ে দিল। তারপর গাড়ি তার আপন গতিতে চলতে লাগলো গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের সাথে আপু আসলো। আমাদের বাসায় ভাগ্নিরাও আগেই চলে আসছিল, আর সেখানে সব কাজ আপু আর দুলাভাইকেই দেখতে হয়েছে। তাই আজকে এলো। বাসায় আসার পর থেকেই সবাই নতুন বউকে দেখা নিয়ে ভিড় জমিয়ে ফেলছে। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে বন্ধুদের সাথে ছাদে চলে গেলাম আড্ডা দিতে দিতে রাত প্রায় 12টা বেজে গেল। তখন আপু ছাদে এলো, আর এসেই আমার সব বন্ধুদের নিচে চলে যেতে বললো যে আমার সাথে নাকি কথা আছে, তাই তারা চেনো নিচে চলে যায়। তারা চলে যাওয়ার পর আপু আমাকে বলল, দেখ ভাই, তুই যখন যাই চেয়েছিস তাই তোকে দিয়েছি, কখনো মানা করিনি। তোর দুলা ভাইও কখনো তোকে কোনো কিছু চাইলে মানা করেনি। কারণ যদি আজ বাবা মা থাকতো তাহলে তোর সব ইচ্ছাই হয়তো আমাদের থেকেও ভালোভাবে পূরণ করতো। হঠাৎ আজকে এইসব কথা বলতেছিস, তাও আবার এই সময়ে? কোনো কারণ ছাড়া নিশ্চয়ই আর এগুলো বলতেছি না। তার কারণটাই তো জানতে চাইছি, বল কি কারণে এইসব বলছিস? শোন, আজকে তোকে এই কথাগুলো বলছি বলে ভাবিস না তোকে দয়া করেছি। আমি বোন হয়ে কখনো তোকে দয়া করতে পারি না। বাবা মায়ের পরে আমার যা দায়িত্ব সেটাই শুধু পূরণ করেছি। আর একটা কথা সবসময় মনে রাখবি, আমরা যা চোখে দেখি তা সবসময় সত্যি হয় না। আপু কি বলছিস? কিছুই বুঝতে পারছি না আমি। আচ্ছা, এখন রুমে যা, নেহা একা একা বসে আছে। আর শোন, আজকের রাতটা সকল নারী পুরুষের ক্ষেত্রে একটা স্মরণীয় রাত। এমন কিছু করিস না যেন মেয়েটাকে সারা জীবন কান্না করে কাটাতে হয়। আশা করি কি বলেছি তুই বুঝেছিস, কারণ আমি জানি আমার ভাইটা এতটা অবুঝ না। সে সবসময় ভালো মন্দ ভেবেই কাজ করে। আচ্ছা এখন চল, তোকে রুমে দিয়ে আসি। বলে আপু আমাকে রুমে নিয়ে আসলো। রুমে গিয়ে দেখি রুমটা খুব সুন্দর করে ফুল দিয়ে সাজানো, কিন্তু যা ফুল দিয়েছে সবগুলো অতিরিক্ত সুবাসযুক্ত, যা আমার একদমই সহ্য হচ্ছে না। দাঁড়িয়েছি এমন সময় নেহা এসে আমাকে সালাম করলো। নেহাকে যে আমি উঠাবো সেই শক্তিটাও পাচ্ছি না। ফুলের ঘ্রাণে যেন আমার সারা শরীর শক্তিহীন হয়ে গেছে। যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে 1 ইঞ্চিও সরার শক্তি পাচ্ছি না। চোখেও কেমন ঝাপসা ঝাপসা দেখতেছি। তারপর আর কিছু মনে নাই। যখন চোখ খুলাম দেখি যে সকাল হয়ে গেছে, আর আমার রুমে কোনো ফুল নেই। আমি বিছানায় শুয়ে আছি, আর নেহা আমার বুকের উপর শুয়ে আছে। কাল রাতে কি হয়েছিল কিছুই বুঝতেছি না। যতটুকু মনে আছে, আমি তো খাটের থেকে অনেকটা দূরে ছিলাম। আমি খাটে আসলাম কিভাবে? তারপর সব ভাবতে ভাবতে নেহাকে আমার বুকের উপর থেকে নামিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হতে নিতেই চলে এলাম নিচে। গিয়ে দেখি সবাই নিজেদের কাজে ব্যস্ত। আমি আপুকে ডাক দিলাম। আপু আমার সামনে চলে এলো। তখন আমি আপুকে জিজ্ঞাসা করলাম যে আমার কি হয়েছিল, কিন্তু আপু কিছুই বললো না, শুধু বললো যে আগামী কয়েকদিন রেস্ট নিতে। তারপর আপু জিজ্ঞেস করলো যে নেহা ঘুম থেকে উঠছে কিনা। আমি না বললাম। আপু আরো বললো যে কোনো বিষয় নিয়ে যেন আমি বেশি চিন্তা না করি। বলেই আপু আবার চলে গেল। তারপর আমি আবার রুমে চলে গেলাম। রুমে গিয়ে নেহা ঘুম থেকে উঠে গেছে। ফ্রেশ হয়ে আয়নার সামনে বসে চুল ঠিক করতেছে। আমি খাটের উপর শুয়ে মোবাইল ঘাটাঘাটি করছিলাম। হঠাৎ একটা মেল এলো ফোনে। মেল ওপেন করার পর দেখলাম যে হেডকোয়ার্টার থেকে মেল এসেছে। মেলে লেখা আছে আগামী মাসের 4 তারিখে আবু ওসমান ইরানে যাচ্ছে একটা ওপেন ডিলিং করার জন্য ওপেনের। আর আবু ওসমানের সাথে বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী আজমাল্লাও সেখানে থাকছে। যদি এই ডিলটা হয়ে যায় তাহলে বাংলাদেশের সামনে অনেক বড় বিপদ এগিয়ে আসছে। আর আমাদের এজেন্টদের টিম 3 দিন পরেই সেখানে যাচ্ছে। আমাকেও সেখানে যেতে হবে। আমি মেলের রিপ্লাই বললাম যে আমি তারা যাওয়ার 2 দিন পর যাব, আর আমি সেখানে গিয়ে সব প্ল্যান বলবো। কিছুক্ষণ পর স্যারের কল এলো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। তা ফাহিম, শুনলাম তুমি নাকি অসুস্থ? তেমন কিছু নাই, কেমন আছেন আপনি? ভালো থাকি কি করে? 4 তারিখের ডিলটা আটকাতে পারলেই শান্তি। সেদিন কোনো ডিল হবে না, ডিল হবে 3 তারিখ বা 5 তারিখ। কারণ আবু ওসমান ইতিমধ্যে জেনে গেছে যে তাদের এই ডিলের ব্যাপারটা লিক হয়ে গেছে। তাই একদিন আগে বা একদিন পরে ডিল হবে। আর সেদিন আবু ওসমানের সাথে আজমলে ওপেন ডিলিং করে যাবে। এই ডিল কোনো ইরানি মাফিয়ার সাথে হচ্ছে না। আর আজমল গতকালই ইরানের উদ্দেশ্যে চলে গেছে। আজকে মনে হয় সেখানে পৌঁছে গেছে। সেখানে সে ইরানি মাফিয়া দিলীপের অতিশালায় থাকবে। আর ডিলটা সেখানেই হবে। আর সেখানে 50 জন সিকিউরিটি গার্ড থাকবে আজমলকে প্রোটেক্ট করার জন্য।
তুমি এত কিছু কিভাবে জানো? যারা আমাকে নিঃস্ব করে দিয়েছে আমি তাদের খবর রাখবো না? এটা কি করে হয়? আমি তো এই দিনটারই অপেক্ষায় করছিলাম, যেদিন এদের দুইজনকেই একসাথে পাবো। বুঝতে পারলাম না, কি বলতেছো? সময় হলেই বুঝতে পারবেন। তাহলে আবার টিকিট পাঠিয়ে দিয়েন, আমি যেদিন বলেছি তার আগের দিন রওনা দেবো। আর একটা কথা, টিম মেম্বারদের সাথে আপনিও যাবেন সেখানে, কারণ আমি আপনাকে প্ল্যান বুঝিয়ে দেবো আর আপনি বাকিদের বুঝিয়ে দেবেন। কিন্তু কাউকে কখনো বলবেন না যে কে এই FS, কি তার পরিচয়, কোথায় থাকে সে, আর এটাও বলবেন না যে আমি তাদের সাথে থাকবো। ওকে। কল কেটে দেখি নেহা আমার সামনে দাঁড়িয়ে আছে, তাই আমি নেহাকে জিজ্ঞেস করলাম, কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? আপনার সাথে কিছু কথা আছে। তার আগে বলুন কাকে বলছেন, যে আপনি যে তাদের সাথে আছেন কাউকে যেন না বলে। সব কথা শুনে ফেললো নাকি? কি এত ভাবছেন বলুন। তোমাকে বলতে যাবো কেন, আর তুমি কি বলবে আমি জানি। ডিভোর্স চাইবে তো, যাতে তোমার প্রেমিককে বিয়ে করতে পারো। কিন্তু দুঃখের কথা হলো আমি তোমাকে কখনোই ডিভোর্স দেবো না। যাকে ভালোবাসি তাকে কি করে অন্যের হতে দেবো? আর হাতে কি? কফি এনেছিলাম আপনার জন্য, আর আপনি ভুল বুঝছেন। আমার কথাটা তো শুনেন। আমি আর কিছু শুনতে চাই না, যা বললাম এটাই ফাইনাল। এখন কফির মগটা দিয়ে এখান থেকে আসতে পারো। নেহা কফির মগটা দিয়ে মনটা খারাপ করে চলে গেল। আমিও আপন মনে ফোন চালাতে চালাতে কফিতে চুমুক দিলাম। কফির স্বাদটা আজকে ভিন্ন লাগতেছে। এটা তো কাকি বা লামিয়ার হাতের বানানো কফি না, সেই পুরনো স্বাদ বারবার মনে পড়ে যাচ্ছে। কফিটা মন মতো হয়েছে। আজকে বউ ভাতের অনুষ্ঠান, আর সেটা অনেক বড় করেই আয়োজন করা হয়েছে। সব আত্মীয় স্বজনের দাওয়াত করা হয়েছে। নেহাও তার বান্ধবীদের দাওয়াত করেছে। নিচে নেমে দেখি সবাই নিজেদের কাজে ব্যস্ত। তখন লামিয়াকে ডেকে বললাম খাবার দিতে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেল খাবার নিয়ে আসছে না। কিছুক্ষণ পর নেহা আমার জন্য খাবার নিয়ে এলো। আমিও খেতে শুরু করে দিলাম। সেই কখন খেয়েছিলাম, গতকাল রাতে। যা ক্ষুধা পেয়েছিল, তাই এদিক সেদিক না তাকিয়ে খাবার খেতে লাগলাম। বউকে পেয়ে আমাকে ভুলে গেলি বেবি? কথাটা শুনে খাওয়া বাদ দিয়ে পিছনে তাকিয়ে দেখি রিম্পা দাঁড়িয়ে আছে। বেবি আগে খেয়ে নেই, পরে কথা বলি, খুব ক্ষুধা পেয়েছে। তুই বসে যা আমার সাথে। না রে, আমরা মাত্র খেয়ে আসলাম। আর তোর দুলা ভাইয়ের দাঁড়িয়ে তোর কাকার সাথে কথা বলছে। তো বেবি একা একাই খাইতেছো? তোমার বউ যে এইভাবে তোমাকে খাওয়াচ্ছে, তুমি তো তাকে খাবার কথা বলতেছো না। বেপি তুমি তো ঠিকই বললা, সমস্যা নাই, ও খেয়ে নেবে নি পরে। এই নেহা, তুই খেয়ে নে। এই হাঁদারাম কখনো মুখ ফুটে তোকে খেতে বলবে না। তারপর রিম্পার সাথে কথা বলতে বলতে খাওয়া শেষ করলাম। তা চলো বেপি, দেখি সেই কপাল পড়া কে যে আমার এই বেপিটাকে বিয়ে করছে। আচ্ছা চল, তোকে আলাপ করিয়ে দিই। তারপর রিম্পু, মানে বন্ধুরা সবাই রিম্পাকে রিম্পু বলে ডাকি, তার জামাইকে ডাক দিল। তাকে দেখে তো আমি পুরাই অবাক, কারণ নেহার সাথে সেদিন পার্কে যাকে দেখেছিলাম এটাই সেই লোক। কি রে হাঁদারাম, কোথায় হারিয়ে গেলি? শোন, এই হচ্ছে আরিফ, আমার স্বামী। আর আরিফ এ হচ্ছে... বলতে হবে না, আমি এনাকে আগে থেকেই চিনি, কিন্তু ইনি হয়তো আমাকে চিনে না। ইনি হচ্ছে ফাহিম নেহার স্বামী, আর তোমার সেই পাগল বেপি। কি রে, তুই ওনাকে আমার সম্পর্কে কি বলেছিস? আরে ভাই, কিছু কই নাই, ও তোর সাথে মজা করতেছে। সেটা আমি তোকে পরে বোঝাবো, যা ভাগ এখান থেকে। ওনার সাথে আমার কিছু কথা আছে, যদি না যাস তাহলে আমাদের মাঝে যা যা হয়েছিল সব বলে দেব। থাক ভাই, মাপ চাই তোর কাছে। তোর সেই কালো করতে শুনলেও পাগল হয়ে যাবে। যা বাদামির কোটে তুই, তা নিয়ে তো আমাদের প্রায় ঝগড়া হতো। এই তো গুড, সব মনে আছে। এখনো দাঁড়িয়ে আছিস কেন, যা এখান থেকে। তারপর রিম্পু চলে গেল। আমিও আরিফকে নিয়ে ছাদে চলে গেলাম। সেখানে যাওয়ার পর আরিফ বলল, আমি জানি আপনি আমাকে এখানে কেন নিয়ে এসেছেন আর কি বলবেন। মানে বুঝলাম না। আপনি সেদিনের বিষয় সম্পর্কে জানতে আমাকে এখানে নিয়ে এসেছেন। আসলে সেদিন আমরা তোমার বিষয়ে কথা বলছিলাম। আমাদের কথার মাঝখানে হঠাৎ রিম্পুর একটা দরকারি কল আসে, তাই একটু সাইডে যায় কথা বলার জন্য। তখনও নেহার সাথে তোমার সম্পর্কে কথা বলতেছিলাম, কিন্তু হঠাৎ করে তুমি জানি কোথা থেকে চলে আসো আর আমাদের একসাথে দেখে ভুল বোঝো। সব থেকে বড় কথা হচ্ছে আমি নেহার কাজিন। আসলে আমি সেদিন বুঝতে পারিনি, তাই এমন রিয়্যাক্ট করেছিলাম। তার জন্য আমি খুবই দুঃখিত, পারলে ক্ষমা করে দেবেন। দূর, কি যে বলো না, এখন থেকে তুমি নেহার স্বামী, মানে আমার ফুফাতো বোনের স্বামী। তাই আপনি করে না তুমি করেই বলবা। আর আমি সেদিন কিছু মনে করিনি, তোমার জায়গায় আমি থাকলেও আমিও এমনটাই করতাম। কিন্তু একটা কথা মনে রাখবা, কোনো কিছু ভালো করে না দেখে তাড়াহুড়ো করে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিও না, এতে তুমিই কষ্ট পাবে সবার থেকে বেশি।
আরেকটা কথা, আমার পাগলি বোনটা তোমাকে অনেক ভালোবাসে, তাই তাকে কখনো কষ্ট দিও না কিন্তু। যদি শুনি তাকে কষ্ট দাও তাহলে কিন্তু তোমাকে বলরায় নিয়ে বেঁধে রাখবো। সেই ক্ষমতা কিন্তু আমার আছে, কারণ আমি আর্মিতে আছি। সেইখানে যাওয়ার আমার কোনো ইচ্ছা নাই ভাই। আর তাকে কষ্ট দেওয়ার আগে আমাকে 10 বার ভাবতে হবে, কারণ তার ভাবিকে সেটা তো আমার থেকে ভালো করে কেউ জানে না। তাও ঠিক। বলে হাসতে লাগলো। আমাদের কথা শেষ হতে না হতেই রিম্পু ছাদে হাজির এসে বলল, কি হলো, তোমাদের কি কথা শেষ হয়নি নাকি? শেষ হলে নিচে চলো তাড়াতাড়ি, সবাই আসতে শুরু করে দিয়েছে। কি রে, তুই কখন কি গোসল করে রেডি হবি? আজকে তোদের ও বাড়িতে যেতে হবে, তাই তাড়াতাড়ি গিয়ে ফ্রেশ হয়ে নেই। আচ্ছা যাচ্ছি বলে চলে গেল। ছাদ থেকে রুমে চলে এলাম। রুমে আসার পর হঠাৎ মাথা ব্যথা শুরু হয়ে গেল, তাই শুয়ে পড়লাম। হঠাৎ দেখে নেহা শাওয়ার নিয়ে মাত্র বের হলো। চুল থেকে বিন্দু বিন্দু পানি গড়িয়ে পড়ছে, নাকে মুখে বিন্দু বিন্দু পানি জমে আছে, কিন্তু মাথা ব্যথার জন্য কিছুই ভালো লাগছে না। শরীর পুরো ঘেমে গেছে। আমার এই অবস্থা দেখে নেহা আমাকে জিজ্ঞেস করলো, আপনার কি হয়েছে, এমন করছেন কেন? আপনার পুরো শরীর দেখি ঘেমে গেছে, আপুকে ডাক দিব নাকি? তেমন কিছু না, মাথাটা খুব ব্যথা করতেছে। আমার ড্রয়ারে দেখো মাথা ব্যথার মলম আছে, ওটা নিয়ে আসো। আচ্ছা, আপনি শুয়ে থাকুন, আমি মলম এলে কপালে মালিশ করে দিচ্ছি। বলেই নেহা মলম আনতে চলে গেল। মলম নিয়ে এসে মাথায় মালিশ করে দিল। এখন একটু ভালো লাগছে, তাই উঠে গোসল করে নিলাম। গোসল শেষ করে পাঞ্জাবি আর জিন্স প্যান্ট পরে নিলাম। পরে আমি আর নেহা নিচে চলে গেলাম। সবাই সেখানেই আছে। গতকাল যারা আসতে পারেনি আজকে তারা এসে বউ দেখা নিয়ে ব্যস্ত। তারপর সবাই খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো। এবার পালা নেহাদের বাসায় যাওয়ার। সন্ধ্যায় আমরা নেহার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। সেখানে পৌঁছাতে 8টা বেজে গেল। তারপর নেহার সাথে তার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরে সবার সাথে বসে ডিনার করে নিলাম। আরিফ আর রিম্পু ছিল তাদের সাথে। খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে গেলাম। গিয়ে মোবাইল নিয়ে বসে পড়লাম। তখন এই রুমে আপু এলো। এসে বলল যে কালকে ডাক্তারের কাছে যেতে। গতকাল নাকি ডাক্তার কিছু টেস্ট লিখে দিয়েছিল, সেগুলো করিয়ে আবার তাকে দেখাতে বলেছে। আমি বললাম ঠিক আছে। পরে আপু চলে গেল। আপু চলে যাওয়ার পর আমি শুয়ে পড়লাম আর ভাবতে লাগলাম কিভাবে নেহার থেকে ক্ষমা চাওয়া যায়। এইসব ভাবতে ভাবতেই ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। নেহা এখনো ঘুম থেকে ওঠেনি। ফ্রেশ হয়ে নিচে চলে গেলাম। গিয়ে নাস্তা করে ডাক্তারের কাছে চলে গেলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো এখন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনি নাকি বলেছিলেন কিছু টেস্ট করাতে, তাই এলাম আর কি। হ্যাঁ, সেদিন কী কারণে তুমি সেন্সলেস হয়ে গিয়েছিলে তা জানার জন্য কিছু টেস্ট করতে হবে। তুমি রিদানের সাথে গিয়ে টেস্টগুলো করিয়ে নিয়ে আসো। আচ্ছা আঙ্কেল, আমি যাচ্ছি। তারপর রিতার সাথে গিয়ে সব টেস্ট করে নিলাম। সাথে সিটি স্ক্যানও করছিল, কিন্তু কেন করছি কিছুই বুঝিনি। সব টেস্ট করিয়ে আঙ্কেলের কেবিনে চলে এলাম। এসে আচ্ছা আঙ্কেল, বিল কত হলো সেটা তো রিতা বলেনি। সেই সব নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না, সেটা তোমার চাচা দেখে নেবে। আচ্ছা, আর রিপোর্টগুলো কখন পাবো? বিকালে এসে নিয়ে যেও। আমি আচ্ছা বলে সেখান থেকে চলে আসি। তারপর নেহার জন্য কালো গোলাপ নিলাম 1 গুচ্ছ। নেহার কালো গোলাপ অনেক পছন্দ, তাই নিলাম আর কি। তারপর বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় পৌঁছে ফুলগুলোতে ড্রেসিং টেবিলের উপর রেখে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে গেলাম। যাওয়ার পর আপু জিজ্ঞাসা করলো যে রিপোর্ট কখন দেবে। আমি বললাম আঙ্কেল বলেছে বিকেলে গিয়ে নিয়ে আসতে। আপু বললো যে আমরা যেতে হবে না, দুলাভাই আসার সময় নিয়ে আসবে, আর আমাকে রুমে গিয়ে রেস্ট নিতে বললো। তাই আমি রুমে চলে গেলাম। যাওয়ার আগে আপুকে জিজ্ঞেস করলাম যে নেহা কোথায়। আপু বললো যে ভাগনাদের সাথে ছাদে গেছে। আপুর কাছ থেকে রুমে গেলাম। রুমে গিয়ে ফুলের তোড়া নিয়ে ছাদে চলে গেলাম। গিয়ে দেখি ফুপি ভাতিজারা গল্প করতেছে, তাই আমি তাদের পিছনে দাঁড়িয়ে একটা কাশি দিলাম। তারপর কাশির শব্দ শুনে নেহা আর ভাগনারা চলে যেতে লাগলো। তখন আমি বললাম মামারা তোমরা নিচে যাও তো, তোমার আন্টির সাথে আমার কথা আছে। আচ্ছা মামা। তারপর তারা নিচে চলে গেল। আমি আর নেহা দুজনেই কিছুক্ষণ নীরবতা পালন করলাম। তারপর নীরবতা ভেঙে আমি নেহার সামনে হাঁটু গেড়ে বসে গোলাপের তোড়া এগিয়ে দিয়ে বললাম তুমি এসেছিলে কোনো এক বর্ষা ভেজা রোদের দিনে। সেই বর্ষার পানি দিয়ে মনের সাগর করেছিলে পরিপূর্ণ। বুঝেছিলাম ভুল তোমায়, দিয়েছি অনেক কষ্ট। পারবে কি সব ভুলে করতে ক্ষমা আমায়? যদি করতে পারো ক্ষমা, তাহলে এই গোলাপগুলা গ্রহণ করো আর চলে আসো এই বুকের মাঝে। এসে পরিপূর্ণ করো এই খালি বুকটাকে। কি হলো, কোনো রেসপন্স আসছে না কেন? তাকিয়ে দেখি নেহা এক ধ্যানে আমার দিকে তাকিয়ে আছে। ডাকছি তাও কোনো সাড়া পাচ্ছি না। তাই হালকা ধাক্কা দিয়ে জিজ্ঞেস করলাম কি হলো, এভাবে দাঁড়িয়ে আছো কেন? না মানে কিছুই। আপনি এত সুন্দর ছন্দ বানান কিভাবে?
যার এমন একটা সুন্দরী বউ থাকে সে ছন্দ কেন কবিতায় বানিয়ে ফেলতে পারে। যেই না চেহারা আবার আমাকে পটাতে আসছেন। তাই গোলাপ কোথায় পেলেন? তোমার জন্যই এনেছি। তা যদি না নিতে চাও তাহলে নিতে হবে না। তোমাদের পাশের বাসায় আন্টির মেয়েটা খুব ভালো, আমাকে খুব সম্মান করে, তাই তুমি না নিলে তাকেই দিয়ে দেবো। কি বললেন আপনি? আবার বলেন তো। ওই যে পাশের বাসার আন্টির মেয়েকে ফুলগুলো দিয়ে দেবো। আমার জন্য আনা ফুল কাউকেই দিতে হবে না, এগুলো আমারই থাকবে। আর আমি কি আপনাকে সম্মান করি না নাকি? এটা আমি কখন বললাম? থাক, এখন আর ঝগড়া করতে হবে না, নিচে এসে লাঞ্চ করে নাও তোমরা। তুই কখন এলি আপু? যখন তোরা ঝগড়া করেছিলি তখনই এসেছি। তাড়াতাড়ি আয়, তোর দুলাভাই আজকে আগে চলে এসেছে, নিচে তোদের জন্য অপেক্ষা করছে, আর তোর রিপোর্টও নিয়ে এসেছে। আচ্ছা যা, আমরা আসছি। তারপর আপু চলে গেল, আপুর সাথে আমিও গেলাম, আর নেহা ফুলগুলো রুমে রাখতে চলে গেল। ডাইনিং টেবিলে বসে খাবার খাচ্ছি, তখন দুলাভাই বলল, ফাহিম, আমি তোমার রিপোর্ট ডাক্তারকে দেখিয়ে এসেছি। তিনি বলছেন তোমাকে রেস্টে থাকতে, আর বেশি ঘানযুক্ত কোনো বস্তু বা জায়গায় না যেতে। আবার যদি মাথা যন্ত্রণা করে তাহলে ডাক্তার তোমাকে চেক আপ করতে যেতে বলেছে। কিন্তু দুলাভাই আমাকে তো 4 দিন পরে ইনারে যেতে হবে একটা কাজে। কোনো কথা না, ডাক্তার যখন বলেছে তখন রেস্টে থাকবে। আপু বোঝার চেষ্টা কর, কাজটা খুবই দরকারি। কোনো কথা হবে না, তাড়াতাড়ি খেয়ে নে। আর আমি রেহানের সাথে কথা বলে নিব, তুই বাড়ি থেকে এক পাও বের হবে না আগামী 7 দিনে। দুলাভাই আপনি তো কিছু বলেন, আমার বিষয়টা বুঝতে চেষ্টা করেন। আচ্ছা, এই বিষয়ে পরে কথা বলি, এখন খেয়ে নাও। তারপর খাবার শেষ করে রুমে চলে এলাম। রুমে এসে শুয়ে শুয়ে ভাবতে লাগলাম, কি এমন রিপোর্টে লেখা আছে যার জন্য আপু আমাকে কোথাও যেতে দিচ্ছে না। এদিকে শোনো, তুমি তো ফাহিমকে বলতেই চাওনি তার কি এমন কি অসুখ হয়েছে। ডাক্তার যেমন তাকে রেস্টে থাকতে বলেছে, তেমনি বলেছে তাকে যেন কোনো কাজে বাধা দেওয়া না হয়, যাতে তার মাথায় প্রেশার পড়ে। আর তার এমন অবস্থায় অপারেশন করা যাবে না, কারণ এতে হিতের বিপরীত হতে পারে। উনি বিদেশে অন্যান্য বন্ধুদের সাথে এই বিষয়ে কথা বলতেছেন, আর ওর অপারেশন করাতে অনেক খরচ হতে পারে, ডাক্তার বলেছে। টাকা কোনো ব্যাপার না, ওর সুস্থতাই দরকার। আচ্ছা, আর তাকে কোনো কিছুতে বাধা দিও না, সাথে নিয়াকেও যেতে বলো, কারণ তার একা যাওয়াটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। এদিকে যাওয়া নিয়ে ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেছি তা মনে নেই। ঘুম থেকে উঠে দেখি সন্ধ্যা হয়ে গেছে। তারপর ফ্রেশ হয়ে রেহানকে কল দিলাম, করে বেটা বিয়ের দিন গেলি আর তো এলেই না। আরে না রে মামা, একটু কাজের চাপ বেড়ে গেছে, 3 দিন ছুটিতে ছিলাম তো, অনেক ফাইল জমা গেছে, সেগুলো চেক করে সাইন করতে করতে জীবন তেজপাতা হয়ে যাইতেছে। বেশি না মামা, আর 15 দিন পরে আমি আবার অফিসে যাব। কি 15 দিন পরে? যা সারা, বিয়ে করে তো বইয়ের আসলের নিচে আটকে গেছস। না রে মামা, একটা কাজে দেশের বাইরে যেতে হবে, আর শরীরটাও ভালো না, ডাক্তার রেস্টে থাকতে বলছে, আর কাজটাও জরুরি, তাই বিদেশ যেতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন রাখি, বাবাকে সময় দে। বলে কল কেটে দিল। ফোন রেখে তাকিয়ে দেখি আপু দাঁড়িয়ে আছে। তখন আপু বলল, শোন, তুই না বলেছিলি যে দেশের বাইরে যাবি কিছুদিনের জন্য, যেতে পারিস, কিন্তু যাওয়ার সময় নেহাকেও নিয়ে যাস। নতুন বিয়ে করেছিস, এমনিতেও তো ওকে সময় দিতে পারিস নি আগে, তাই দুজন একসাথে যাবি। এই কথা যেন কোনো নজর হয় না, যদি না হয় তাহলে কিন্তু যাওয়া ক্যান্সেল করে দিব। আপু আমি সেখানে ঘুরতে যাচ্ছি না, একটা কাজে যাচ্ছি। আমি কোনো কথা শুনতে চাই না, হয়তো নেহাকে নিয়ে যাবি, নয়তো যাওয়া ক্যান্সেল। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবনি। পরে আপু চলে গেল। আমি আঙ্কেলকে মেলে পাঠালাম যে আমার জন্য যেন 2টা টিকিট কাটে। তারপর আর কি রাতে সবাই মিলে আড্ডা। রাতের খাবার খেয়ে সবাই নিজেদের মতো যার যার রুমে গিয়ে শুয়ে পড়লো। পরের দিন সকালে ঘুম থেকে উঠে আপুকে বললাম যে আজকে আমরা বাসায় চলে যাব। আপু বললো বিকালে চলে যেতে, আমিও হ্যাঁ করে দিলাম। রুমে এসে নেহাকে বললাম যে আমরা আজকে ফিরবো, তাই সব গুছিয়ে নিতে। আজকে যেহেতু শুক্রবার, তাই দুলাভাইও বাসায়। আমি আর দুলাভাই মিলে বাজারে গেলাম। বাজারের সব থেকে বড় মাছটা নিলাম বাসার জন্য, আরও কিছু টুকটাক বাজার করে বাসায় ফিরে আসলাম। বাসায় এসে সকলে নাস্তা করে নিলাম। পরে দুলাভাই, আমি আর ভাগ্নিরা বসে টিভি দেখতে দেখতে গল্প জুড়ে বসলাম। নেহা, আপু আর আন্টি রান্নাঘরে রান্না করতেছে, টিভি আর গল্প করতে করতে আজান দিয়ে দিল। তারপর গিয়ে গোসল করে নামাজে চলে গেলাম। নামাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হলাম। তারপর সবাই মিলে লাঞ্চ করলাম।
একসাথে লাঞ্চ করে রুমে গিয়ে কিছুক্ষণ রেস্ট নিলাম। বিকেলে আমার বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। বাসায় আসতে আসতে সন্ধ্যা হয়ে গেল। রাস্তায় অনেক জ্যাম থাকায় বাসায় এসে রুমে গিয়েই ফ্রেশ হয়ে নিলাম। চাচি বাসায় নেই, কোথায় জানি গেছে, রাত হবে ফিরতে। লামিয়া এসে বলে গেল, আর ওনারা নাকি জানতো না যে আমরা আজকে ফিরবো। কি আর করার, রুমে বসে টিভি দেখতে লাগলাম। রাত 10টার দিকে নেহা এসে খাবারের জন্য ডাক দিল। নিচে গিয়ে খেয়ে নিলাম। খাওয়া শেষ করে সোফায় বসে টিভি দেখছিলাম। তখনই চাচি চলে এলো। এসেই আমাদের দেখে অবাক। চাচি জিজ্ঞাসা করলো, কিরে তোরা কখন এলি আর আসার আগে জানালি না যে? আসলে চাচি আমাকে একটা কাজে বাইরে যেতে হবে, তাই চলে এলাম আর কি। আর তোমরা নাকি কোথায় দাওয়াতে গেছো, তাই আর কল দেয়নি। আচ্ছা, ডিনার করেছিস নাকি রান্না করে দিব? হ্যাঁ করেছি, তোমরা অনেক জার্নি করেছো। এখন গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো, আমরা এখন ঘুমাতে যাব। বাকি কথা না হয় কাল সকালেই হবে। আচ্ছা আমি যাচ্ছি, তোরাও গিয়ে শুয়ে পড়, রাত তো আর কম হয়নি। বলে চাচি চলে গেল। আমরা রুমে চলে এলাম, এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে নাস্তার টেবিলে চলে গেলাম। নাস্তা করার শেষে বসে টিভি দেখছিলাম। তখনই একটা পার্সেল এলো আমার নামে। গিয়ে সেটা রিসিভ করি। পার্সেলটা খুলে দেখি 2টা প্ল্যানের টিকিট, সাথে একটা চিঠি। চিঠিটা খুলে দেখি লেখা আছে, এটা আমার পক্ষ থেকে তোমাদের বিয়ের উপহার। যখন 2টা টিকিটের কথা বলেছিলে তখনই বুঝেছিলাম। আর কালকে সকাল 10টায় ফ্লাইট, কোনো ভুল যেন না হয়। সময় মতো চলে আসবে, আমি সেখানে অপেক্ষা করব। ইতি, তোমার আঙ্কেল। তারপর নেহাকে ডাক দিয়ে বললাম যে রাতে সব প্যাকিং করে ফেলতে, আর কাল সকাল 10টায় ফ্লাইট। তারপর রুমে এসে প্ল্যান করতে লাগলাম কিভাবে ওদের দুজনকে মেরে ফেলা যায়। আমার কাছে ওদের মেরে ফেলার মতো পাওয়ার আছে, কিন্তু সেখানে এত বড় মাফিয়া আসছে, তার সিকিউরিটিও তো তেমনই কঠিন থাকবে। তারপর সারাদিন কোনোভাবে কাটিয়ে দিলাম। পরের দিন সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। পরে আমি আর নেহা রেডি হয়ে নিলাম। দুলাভাই আর আপু এসে আমাদের এয়ারপোর্টে বিদায় দিয়ে গেল। 10টায় প্লেন আকাশে উড়াল দিল আমাদের গন্তব্যে। অনেকক্ষণ পর প্লেন ইরানে পৌঁছে গেল। প্লেন থেকে নেমে দেখি আঙ্কেল আমাদের রিসিভ করতে এসেছে। তারপর ওনার সাথে আমরা হোটেলে গেলাম। আঙ্কেলের পাশের রুমটাই আমাদের জন্য দেওয়া হয়েছে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিলাম। রাতে খাওয়ার পর নেহাকে ঘুম পাড়িয়ে দিয়ে আমি আঙ্কেলের রুমে গিয়ে আঙ্কেলকে সব প্ল্যান বুঝিয়ে দিয়ে আসলাম। আর আঙ্কেল খবর দিলেন যেন কাল বিকালে ওসমান আর আজমল মিটিং করে ডিল ফাইনাল করবে, আর এখানকার পুলিশও আমাদের সাপোর্ট করবে। আমি আঙ্কেলকে বললাম সবাই যেন কালকে নিজেদের পজিশন নিয়ে রেডি থাকে। তারপর রুমে এসে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে নিলাম। উদ্দেশ্য একটা আন্টির বাসায় যাব, এখান থেকে 20 মিনিটের রাস্তা। আর নেহাকে সেখানেই রেখে আসবো। আমি চাই না ও এই বিষয়ে কিছু জানুক, আর আজকের এই মিশন সম্পর্কে যেন না জানে, কারণ আজকের এই মিশনে ফিরে আসতেও পারি, আবার নাও আসতে পারি। তাই আমার ওর জন্য কষ্ট হচ্ছে। সমস্যা নেই, যদি কিছু হয়েও যায়, মানে মারা যায়, তাও তো সে আর এতদিন আমাকে মনে রাখবে না। একদিন আমি না থাকায় হয়তো আমাকে ভুলে অন্য কাউকে জীবনে জায়গা দেবে। এসব ভাবতে ভাবতে কখন যে চোখে পানি চলে এলো বুঝতেই পারিনি। চোখে পানি দেখে নেহা জিজ্ঞাসা করছিল। আমি উত্তরে বলেছিলাম যে অনেকদিন পর আন্টির বাসায় যাচ্ছি, তাই। তারপর আন্টির বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর আন্টির বাসায় পৌঁছে গেলাম। আন্টি তো আমাদের দেখে মহা খুশি। কাজের চাপে বিয়েতে যেতে পারেনি, ভিডিও কলে আমাদের বিয়ে দেখেছিল। পরে আন্টির সাথে গল্প করে কিছুক্ষণ পরে ফারিয়া অর্থাৎ আন্টির মেয়ে এলো। তখন আন্টি চলে গেল রান্না করতে। দুপুরে আন্টির বাসায় খেলাম। আন্টি জিজ্ঞাসা করলো যে কোথায় উঠছি। আমি হোটেলের কথা বলায় আন্টি খুব রাগ করলো। তিনি বললেন তাদের বাসায় যেন আজকেই চলে আসি, আর যতদিন এখানে আছি তাদের বাসায় থাকতে। অনেক মানা করার পরেও আন্টি রাজি হয়নি, তাই নেহাকে আন্টির বাসায় থাকতে বলে আমি চলে আসি, আর বলে আসি যে ফেরার সময় ব্যাগ নিয়ে ফিরবো। সেখানে এসে আঙ্কেলের কাছে চলে গেলাম। সবাই সেখানে ছিল। আমাকে দেখে সবাই অবাক। সবাই শুধু আঙ্কেলকে আমার কথা জিজ্ঞাসা করছিল। তখন আঙ্কেল বলল যে আমি ওনার বন্ধুর ছেলে, আর এই মিশনে তাদের সাথে থাকবো। তারপর আমরা মিশনের উদ্দেশ্যে বের হয়ে এলাম। দেখলাম সিকিউরিটি অনেক টাইট, আর পুলিশরাও নিজেদের পজিশন নিয়ে রেডি আছে। তারপর আমরা এক এক করে বাইরের গার্ডগুলোকে মেরে দিয়ে ভেতরে প্রবেশ করলাম। এত কিছু পুলিশ সদস্য আহত হয়েছে, তাদেরকে হাসপাতালে পাঠানো হয়েছে। সাথে আমাদেরও একজন এজেন্ট আহত হওয়ায় তাকেও হাসপাতালে পাঠানো হয়েছে। এখন আবু ওসমান আর আজমল খান বেঁচে আছে। ভেতরে ঢোকার সময় যে সামনে পড়ছে তাকে স্ক্যাও মানে গুলি করে মেরে ফেলছি। একেবারে হলরুমে ঢুকে দেখি আবু ওসমান আর আজমল সামনাসামনি বসে কথা বলছে। দরজার শব্দ শুনে তাকে দেখে যে আমরা দাঁড়িয়ে আছি। তাড়াতাড়ি করে পিস্তল বের করে গুলি করতে নিলে আমি আজমলকে মাথা বরাবর গুলি করে দেই, আর সাথে সাথে আজমল মাটিতে লুটিয়ে পড়ে। এবার আবু ওসমানের পালা, আর সে হচ্ছে আন্ডারগ্রাউন্ডের ডন। বিভিন্ন দেশের পুলিশ তাকে খুঁজছে, কিন্তু কেউ ধরতে পারছে না। আর সে এখন আমাদের সামনে দাঁড়িয়ে আছে। অর্ডার হচ্ছে তাকে ধরে নিয়ে যাওয়া,
কিন্তু আমি তাকে সরাসরি বুকের বাঁ পাশে গুলি করে দেই। গুলি করার সাথে সাথেই কে যেন মাথার পিছনে জোরে আঘাত করে আর মাথায় প্রচণ্ড যন্ত্রণা করা শুরু করে। হঠাৎ গুলির শব্দ পাই আর কিছু মনে নেই আমার টিমের মেম্বাররা আমার থেকে কিছুটা দূরে ছিল আর সেই সুযোগে কেউ একজন এসে মাথায় বাড়ি দেয়। আমার যখন জ্ঞান ফেরে তখন দেখি আমি হাসপাতালের বেডে শুয়ে আছি, পাশে আপু, দুলাভাই, চাচা, চাচি, নেহা বসে আছে। আমার চোখ মেলে তাকানো দেখে সবার মুখে হাসি ফুটে উঠেছে। আপুকে জিজ্ঞাসা করে জানতে পারি যে আজ 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে। সবার মুখে শুধু একটাই প্রশ্ন, যে আমরা ওখানে ঘুরতে এসেছি, তাহলে আমার এই অবস্থা কিভাবে হলো? আর আমি তো আন্টির বাসা থেকে ভালোভাবেই ফিরছিলাম। আসলে আন্টির বাসা। আমি বলার আগেই ডাক্তার চলে এলো, এসে বলতে লাগলো, হাই মিস্টার, এখন কেমন বোধ করছেন? আলহামদুলিল্লাহ ভালো। আর 3 দিন পর আমার জ্ঞান ফিরেছে মানে? আসলে আপনাকে যখন এখানে নিয়ে আসা হয় তখন আপনার অবস্থা খারাপ ছিল। মাথায় আঘাত লাগার ফলে অনেক রক্ত বের হয়ে গিয়েছিল। এখানে নিয়ে আসার সাথে সাথেই আপনার মাথা আমরা ব্যান্ডেজ করে দিই। তারপর আপনার মাথা স্ক্যান করে দেখতে পাই যে মাথায় একটা টিউমার আছে। সম্ভবত টিউমারটি আপনার ব্রেনের সাথে যুক্ত ছিল। আপনার মাথায় আঘাত লাগার ফলে টিউমারটি ব্রেন থেকে আলাদা হয়ে যায়। আর সেই সুযোগে আমরা অপারেশনটা করে সেটা বের করতে সক্ষম হয়েছি। কিন্তু অপারেশন সাকসেসফুল হলেও আমরা 72 ঘন্টার আগে কিছুই বলতে পারিনি। আর 72 ঘন্টার আগেই আপনার জ্ঞান ফিরেছে, তাই আমরা খুবই খুশি। আপনাকে আরও একদিন এখানে থাকতে হবে। কালকে যদি পরীক্ষার সব রিপোর্ট ভালো আসে তাহলে আপনাকে ছুটি দেওয়া হবে। আচ্ছা ঠিক আছে। আর একটা কথা, ওনার এখন বেশি কথা বলা বারণ। যেহেতু ওনার মাথায় অপারেশন করা হয়েছে সেহেতু ওনাকে রেস্ট নিতে হবে। এগুলো বলে ডাক্তার চলে গেল। ডাক্তার যাওয়ার পর আঙ্কেল এলো, এসে জিজ্ঞাসা করলেন যে কেমন আছি। আমি উত্তর বললাম যে ভালো আছি। তখন কথায় কথায় আপু আঙ্কেলকে জিজ্ঞাসা করে বসলেন যে উনি এখানে কিভাবে, আর আমার দেখাই বা ওনার সাথে কিভাবে হলো। তখন আঙ্কেল আমার দিকে তাকালেন। আমি সেটা ওনাকে না বলতে বললাম, কিন্তু তিনি আমার কথা শুনলেন না। তিনি সবাইকে সবটা বলে দিলেন। এটাও বলে দিলেন যে আমি NSA এর সেই সিক্রেট এজেন্ট যার নাম সবাই জানে, কিন্তু তাকে চোখে দেখার ভাগ্য কারো হয়নি। তিনি একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত সব বলে দিল গড় গড় করে। ওনার কথা শুনে সবাই আমার দিকে চোখ গরম করে তাকালো আর বকাঝকা শুরু করে দিল। দীর্ঘ 2 ঘন্টা বকাঝকা করে সবাই চুপ হয়ে গেল। প্রায় সন্ধ্যা হয়ে এসেছে, তাই আপুরে সবাই আন্টির বাসায় চলে গেল। সবাই এসে আমার সাথে কথা বলছে, শুধু নেহা আমার সাথে কোনো কথা বলেনি, আমার পাশে শুধু বসেছিল। তাই আমি জিজ্ঞেস করলাম, কি হলো? সবাই কথা বললো আমার সাথে, শুধু তুমি কেন কথা বলোনি? মন খারাপ কেন? কি হয়েছে বলো আমাকে। কি হলো বলো, কি হয়েছে? কি বলবো? আমি কি আপনার কেউ হই নাকি যে আপনি করেন তা আমি জানতে পারবো না আর আপনার কাছে আমার সমস্যার কথা বলবো? আমি তো আপনার কেউ হই না। ও, এই জন্য আমার বউটা রাগ করে আছে। আচ্ছা সরি, আমার ভুল হয়ে গেছে, এবারের মতো ক্ষমা করে দাও। একটা শর্তে করতে পারি, যদি শর্তটা মেনে নেন। কি সেই শর্ত? দেশে গিয়ে সুস্থ হওয়ার পর 1 মাস আমাকে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে হবে। আচ্ছা ঠিক আছে, এবার একটা হাসি দাও। আগে শর্ত পালন করেন, তারপর দেখা যাবে। রাতে আপু আর দুলাভাই এসে খাবার দিয়ে গেল। খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। পরে আপু আর দুলাভাই খাবার নিয়ে গেল, খাবার খেয়ে নিলাম। কিছুক্ষণ পর ডাক্তার এসে আমাকে নিয়ে গেলাম চেক আপ করতে। চেক আপ করানোর পর সব রিপোর্ট নর্মাল এসেছে, তাই ডাক্তার আমাকে রিলিজ করে দিয়েছে আর কিছু ওষুধ লিখে দিয়েছে। বলেছে 1 মাস এই ওষুধ খেলেই সেলাই করা যাবে, শুকিয়ে যাবে। ডাক্তারের কাছ থেকে বিদায় নিয়ে আন্টির বাসায় চলে গেলাম। আর কাল সকালে আমাদের ফ্লাইট বাংলাদেশে। আমরা সবাই ফিরে যাব কাল।